নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক বিমল করের পূর্ণ অপূর্ণ। সেই সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল যারা গল্প শুনছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজ উপন্যাসের ৮ম পর্ব। দেখতে দেখতে দেওয়ালি পেরিয়ে শীত পড়ে গেল। শীতের এই শুরু এখানে অত্যন্ত মনোরম। আর্দ্রতার লেশমাত্র কোথাও নেই। আকাশ জুড়ে নীলের আভা, বাতাস শুকনো। সারা রাত হিম আর শিশির ঝরে তৃণলতা বৃক্ষ যেটুকু সিক্ত হয়, সকালের উজ্জ্বল রোদে তা শুকিয়ে গেলে সতেজ পরিচ্ছন্ন এক সবুজের দীপ্তি ফুটে ওঠে। এখনো উত্তরের বাতাস তেমন করে হানা দেয়নি, তবু শীতের দমকা এলোমেলো বাতাস বনের দিক থেকে মাঝে মাঝে ছুটে আসে, এনে শনশন শব্দ তুলে গাছ লতাপাতা বিশৃঙ্খল শিহরিত করে চলে যায়। গুরুডিয়ার শালবন এতদিন যেন ঘুমিয়েছিল, সারা শব্দ পাওয়া যেত না। এখন প্রায় রোজই সকালে ২-৪টে বয়েল গাড়ি কাঁচা পথ উঁচু নিচু মাঠ দিয়ে শালের জঙ্গলে চলে যায়। চাকার নিরবচ্ছিন্ন চিকন শব্দের সঙ্গে বয়েলের গলার ঘণ্টা বাজে ঠুং ঠুং। তারপর সারা দুপুর বাতাসে কাঠুরেদের কাটকাটার শব্দ। কখনো কখনো সেই শব্দ স্তব্ধ দুপুরে অন্ধ আশ্রমেও ভেসে আসে। বিকেল পড়ে আসার আগে আগে গাড়িগুলো ফিরে যায়। ২-৩ দিন ধরে ওরা শুধু গাছ কাটে, তারপর একদিন গাড়ি বোঝাই করে ফেরে। লুটোনো শালের শাখা প্রশাখার পাতায় পথের ধুলো ওড়ে অল্প, মাটিতে আঁচড় লেগে থাকে। বিকেল যেন দেখতে দেখতে ফুরিয়ে যায়। গাঢ় রোদ ফিকে হয়ে আসার আগেই কেমন এক অবসন্ন ভাব। নরম আলো গায়ে মেখে পাখিরা বনের দিক থেকে ফিরতে শুরু করে। ছায়া জমতে থাকে আড়ালে। আমলকির চারা, আতা গাছের ঝোপ দিয়ে জংলা ফড়িং, ২-৪টে প্রজাপতি তখনও বুঝি নাচানাচি করে। তারপর শীতের দমকা বাতাস এসে গাছ লতাপাতা সরসর শব্দ তুলে বয়ে গেলে মাঠ থেকে গাছগাছালি থেকে শেষ আলোটুকু পালিয়ে যায়। অন্ধ আশ্রমের সবজি বাগানের গন্ধ ভেসে আসে, সারের গন্ধ, মাটির গন্ধ এবং শীতের গন্ধ। গোধূলিটুকুও ফুটতে পারে না, ছায়া এবং অন্ধকার এসে সমস্ত কিছু ঢেকে ফেলে। শীতের শুরুতেই অন্ধ আশ্রমের নতুন কয়েকটা কাজ শুরু হয়ে গিয়েছিল। একটা নতুন কুয়ো খোঁড়ানো হচ্ছিল। কুয়ো খোঁড়ানো শেষ হলে সেটা বাঁধানো হলো। নতুন একটা চালা তৈরি হচ্ছে একপাশে, আর একটা তাঁত ঘর বসবে। রাঁচি থেকে তাঁত আসছে। সুরেশ্বরা শিবনন্দনজি মিস্ত্রি মজুর ইট কাঠ নিয়ে সারাদিন ব্যস্ত। হৈমন্তীর এসব বিষয় কোনো আগ্রহ বা উৎসাহ ছিল না। তার ঘরের বারান্দায় দাঁড়ালে অনেকটা তফাতে আশ্রমের এই নতুন কাজগুলি দেখা যায়। হৈমন্তী দেখেছে অবশ্য, কিন্তু কোনো রকম উৎসাহ অনুভব করেনি, বরং কৌতুক অনুভব করেছে। কেমন মালিনীকে বলেছে, তাঁতের কাজটা তুমিও শিখে নিও মালিনী। মালিনী বুঝতে পারত হেমদি তাকে ঠাট্টা করছে। তার মনে হতো হেমদি আজকাল অন্যরকম হয়ে যাচ্ছে। অবনী চোখে খুব একটা ভুল দেখেনি। কলকাতা যাবার আগে হৈমন্তী যা ছিল, কলকাতা থেকে ফিরে ঠিক সেরকম ছিল না। তার কোথাও যেন কিছু হয়েছিল, সেটা কি তা স্পষ্ট করে বোঝা যেত না। তবে হৈমন্তীর ব্যবহারের মধ্যে এই পরিবর্তনটা লক্ষ্য করা যেত। স্বভাবে সে প্রবলবা ছিল না। এখনও তার আচরণে বা কথাবার্তায় আতিশয্য ও চটুলতা নেই। তার সেই গাম্ভীর্য অটুট ছিল। নিজের কর্তব্য সম্পর্কে তার অবহেলা বা উদাসীনতাও দেখা যায়নি। তবু হৈমন্তী কোথাও যেন একটু বদলে গিয়েছিল। মালিনী যেন স্পষ্ট দেখত হেমদি একটু অন্যরকম হয়ে গেছে। এতে তার সুবিধে বই অসুবিধে হয়নি। দুজনের মধ্যে সম্পর্কের একটা আড়াল আগে ছিল। মালিনী কখনো সেই বেড়া টপকাতে সাহস করেনি। এখন তার মনে হয় সে সাহস তার হয়ে যাচ্ছে। চেষ্টা করলে সে বেড়া টপকাতে পারে। হয়তো হেমদি পছন্দ করবে না, কিন্তু কিছু বলবেও না। আগের চেয়ে হেমদিকে এখন ভালোই লাগছিল মালিনীর। আগে যেসব কথাবার্তা না বুঝে বলতে গিয়ে সে হেমদির কাছে চোখের ধমক খেয়েছে, বা যেসব তুচ্ছ কথা ভালো লাগে বলে বলতে এসে হেমদির তরফ থেকে কোনো সাড়া পায়নি,
এখন ভুল করে সেসব কথা বলে ফেললেও হেমদি 2-4টে কথা বলে বা হাসে। মালিনী কোথাও যেন খানিকটা প্রশ্রয় পাচ্ছিল। সেদিন হৈমন্তীর ঘরে বসে মালিনী নাটক শুনছিল। বাইরে দেখতে দেখতে বেশ ঠান্ডা পড়ে গেছে। বিছানায় আধশোয়া হয়ে হৈমন্তী ইংরেজি গল্পের বই পড়ছিল। মাথার কাছে সুন্দর একটা শেড দেওয়া বাতি জ্বলছে। হৈমন্তী এবার কলকাতা থেকে এটা এনেছে। লণ্ঠনে সেই মেটে মেটে আলোতে ঘরটা এরকম দেখাতো না। কাচের শেড পরানো এই নতুন বাতিতে অনেক সুন্দর পরিষ্কার দেখাচ্ছে। মালিনী রেডিওর সামনে ছোট একটি টুলে বসে, কোলে পশম, হাতে কাঁটা। নাটক শুনতে শুনতে তার পশম বোনা থেমে গিয়েছিল। হৈমন্তী তাকে কলকাতা থেকে উল এনে দিয়েছে। মালিনী বলেনি, নিজেই এনেছে হৈমন্তী। এনে নিজের হাতে নতুন একটা বোনা শিখিয়ে দিয়ে বলেছে, শীতের আগে শেষ করে ফেলো, গায়ে দেবে। বোনা প্রায় শেষ। এতদিনে শেষ হয়েও যেত। কোথায় একটা কি গোলমাল হয়ে যাওয়ায় অনেকটা খুলে ফেলতে হয়েছিল। আবার বুনতে হচ্ছে। 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। নাটক যখন হচ্ছিল, হৈমন্তী মাঝে মাঝে বই বন্ধ করে শুনছিল, আবার পড়ছিল। নাটক শেষ হয়ে যাবার মুখে বইটা বন্ধ করে বালিশের পাশে রেখে হৈমন্তী সোজা হয়ে বসল। তার পা ছড়ানো, হাঁটু গুটানো, পিঠ সামান্য নোয়ানো, 2টি হাত দুপাশ থেকে হাঁটুর কাছে এসে আঙুলে আঙুলে জড়ানো। রেডিওর দিকে তাকিয়ে মনোযোগ দিয়ে শেষটা শুনছিল। মালিনীও শুনছে। সামান্য পরেই নাটক শেষ হলো। মালিনী এতক্ষণ যে নিঃশ্বাস চেপে রেখেছিল, এবার শব্দ করে সেই নিঃশ্বাস ফেলল। মুখটি কয়েক মুহূর্ত কেমন অন্যমনস্ক দেখালো। নাটকের পর কি যেন একটা শুরু হয়েছিল। হৈমন্তী রেডিও বন্ধ করে দিতে বলল। মালিনী বন্ধ করে দিল। তাকে রেডিও খুলতে বা বন্ধ করতে বললে মালিনী ছেলে মানুষের মতন এক সুখ পায়। হৈমন্তীর কাছে দেখে দেখে এ দুটো জিনিস সে শিখেছে। হৈমন্তী ছোট করে হাই তুলল, তুলে আলস্য ভেঙে বিছানা থেকে নামল। তার গায়ে মেয়েলি সাধারণ একটা শাল জড়ানো। শালের রংটি ঘন কালো। গায়ের সাদা শাড়ির ওপর কালোটি আরও প্রখর হয়ে ফুটছিল। হৈমন্তী আর চুল বাঁধেনি, এলো করে ঘাড়ের কাছে জড়িয়ে রেখেছিল। মালিনী কি যেন বলবো বলবো করছিল, কিন্তু চটিটা পায়ে গলিয়ে টর্চটা টেবিল থেকে তুলে নিয়ে হেমদি কলঘরে যাচ্ছে বলে এখন কিছু বলল না। একটু পরেই হৈমন্তী ফিরে এলো। ফিরে এসে বলল, বাইরে বেশ শীত পড়েছে। মালিনী মাথা নাড়ল, যেন সে জানে বাইরে বেশ শীত পড়েছে। হৈমন্তী আবার বিছানায় উঠে বসল। মালিনী বলল, শেষটায় যে কি হলো ছাই বুঝলাম না। হৈমন্তী কথার জবাব না দিয়ে বালিশের ওপর থেকে বইটা আবার তুলে নিল। মালিনী হৈমন্তীর জবাবের প্রত্যাশায় থেকে শেষে বলল, লোকটা কি পালিয়ে গেল? পালিয়ে যাবে কেন, মরে গেল গাড়ি চাপা পড়ে। ও, কি জানি, আমি ভাবলাম পালিয়ে গেল। তুমি ওই রকমই ভাবো। মালিনী অপ্রস্তুত হলো না, লজ্জাও পেল না, বরং হেসে বলল, অত গাড়ির শব্দ চেঁচামেচিতে কি কিছু বোঝা যায়? তার উপর খালি ইংরেজি বলছে। হৈমন্তী বইয়ের পাতা হারিয়ে ফেলেছিল, খুঁজতে লাগলো। কথা বলার লোক সামনে থাকলে মালিনী বেশিক্ষণ চুপ করে বসে থাকতে পারে না। বলল, হেমদি, আমি এই রকম একজনের কথা জানি। হৈমন্তী তার হারানো পাতা খুঁজে পেল। রহস্যটা এখনো মাঝামাঝি অবস্থায়। শ্রোতার মনোযোগের ওপর মালিনীর লক্ষ্য ছিল না। সে ঘটনাটা বলতে লাগল। অনেক দিন আগে, বুঝলেন হেমদি, আমরা তখন ছোট, এদিকে এত বাড়িটারিও হয়নি। তখনও লোকে পুজোর পর শীতের দিকে এখানে শরীর সারাতে আসত। একবার একজনরা এলো, স্বামী স্ত্রী, দুজনেই দেখতে বেশ সুন্দর। খুব ঘুরতো, বেড়াতো, হাট বাজার করত, কলের গান বাজাতো। বউটা কত রকম করে যে সাজতো। ওরা বলতো শরীর সারাতে এসেছে। বেশ ছিল দুটিতে। হঠাৎ একদিন হই হই, ওদের বাড়ির সামনে কি ভিড়, পুলিশ টুলিশ পর্যন্ত এসে পড়ল। ওমা, শেষে শুনলাম ওই বউটা অন্য লোকের বউ, এর সঙ্গে চলে এসেছে। যার বউ সে খোঁজ পেয়ে হঠাৎ এসে হাজির। ভাববা, সে কি কাণ্ড! হৈমন্তী বইয়ের পাতা থেকে চোখ ওঠালো, মালিনীর দিকে তাকিয়ে বলল, তার সঙ্গে এর কি? একই তো। মালিনী অবাক হয়ে বলল,
এও তো অন্য লোকের বউকে ভুলিয়ে নিয়ে যাবার ফোন দিয়ে আঁটছিল। হৈমন্তী বিরক্ত বোধ করলেও না হেসে পারল না। বলল, তুমি কিছু বুঝতে পারোনি, ভুলিয়ে নিয়ে যাবার ফোন দিয়ে কেউ আঁটেনি। বারে অতবার করে বলছিল। বলেনি, লোকটা ভাবছিল। মনে মনে কি ভাবছে তা আমরা জানবো কি করে, তাই মুখে বলছিল, ওটা ওর মনের ভাবনা। মালিনী এবার যেন বুঝতে পারল, যদিও তাতে তার লাভ কিছু হলো না। বলল, মনেই ভাবুক আর যাই করুক, লোকটা খারাপ। হৈমন্তী কৌতুক অনুভব করল। খারাপ তো সে কিছু করেনি। খারাপ নয়। মালিনী চোখ বড় বড় করে তাকালো, তারপর বলল, সব জেনে শুনে একজনের বউকে ঠকাচ্ছে, খারাপ নয়। হৈমন্তী বুঝতে পারল মালিনীকে এই বিষয়টা তার পক্ষে বোঝানো মুশকিল। অনেক বকবক করতে হবে। বললেও মালিনী যে বুঝবে তা নয়। কতক সাদামাটা সরল ধারণা ও সংস্কার নিয়ে সে মানুষ হয়েছে, তাকে এত সহজে ভালো মন্দের জটিলতা বোঝানো যাবে না। হৈমন্তী সে চেষ্টা করল না, শুধু হেসে বলল, তুমি এসব বুঝবে না, নাও চুপ করো, বইটা শেষ করি। মালিনী চুপ করল। হৈমন্তী আবার বইয়ের পাতায় চোখ রাখল। কয়েকটা লাইন পড়ল হৈমন্তী, কিন্তু মনের মধ্যে কোথাও অস্বস্তি বোধ করছিল, যেন তার কিছু বলা উচিত ছিল মালিনীকে, সে বলেনি। বারবার এই উচিত বোধটা তাকে পীড়ন করছিল। হৈমন্তী অন্যমনস্ক হল, কি ভাবল সামান্য। আবার বইয়ের পাতায় মন বসাবার চেষ্টা করল, পারল না। কোথায় যেন খুঁতখুত করছিল। বইয়ের পাতায় আঙুল রেখে মুখ তুলে হৈমন্তী প্রথমে অন্যদিকে তাকিয়ে থাকল, তারপর মুখ ফিরিয়ে মালিনীকে দেখল। সে যা বলতে চায় তা মালিনীর কাছে বলতে বা আলোচনা করতে তার মর্যাদায় বাদ ছিল, মুখে আটকাচ্ছিল। আসলে নাটকের দ্বন্দ্বটা ভালোবাসার, লোভ দুর্বলতা সত্ত্বেও যা ভালোবাসাই। মালিনী পশমবোনা থেকে মুখ ওঠাতেই হৈমন্তীর সঙ্গে চোখাচোখি হলো। হেমদি তার দিকে তাকিয়ে কি দেখছে বুঝতে না পেরে সে অবাক হয়ে তাকিয়ে থাকল। হৈমন্তী কেমন বিব্রত হলো। চোখ সরিয়ে নেওয়া সম্ভব হলো না, বরং নিজের বিব্রত ভাবটা যাতে মালিনী ধরতে না পারে জোর করে মুখে সামান্য হাসি টেনে হৈমন্তী কিছু চাপা দেবার জন্য তাড়াতাড়ি বলল, তুমি আর কদিন লাগাবে ওটা শেষ করতে? মালিনী পশমের বোনাটা তুলে দেখালো। হয়ে গেছে, গলার কাজটা একটু বাকি, হাতও সেরে ফেলেছি। শীতে পড়তে পারলে হয়। মালিনী এমন মুখ করে হাসলো যেন মনে হলো হেমদি যে কি বলে, কতটুকু আর বাকি, 2-3 দিনের মধ্যেই হয়ে যাবে। মালিনী কি ভেবে বলল, একটা কথা বলবো হেমদি? না করলে কি তুমি বলবে না? হৈমন্তী কৌতুক করে হাসল। এটা শেষ হয়ে গেলে প্রথমে আপনি পড়বেন। আমি? পড়বেন একবেলা, আমার খুব ভালো লাগবে। তুমি পড়লে যে আমার আরও ভালো লাগবে। তা তো লাগবেই, আপনি আমার জন্য এনেছেন, আপনি একটু গায়ে দিলে আমার খুব আনন্দ হবে হেমদি। আমি তো আপনাকে কখনো কিছু দিতে পারবো না। হৈমন্তী দুর্বলতা অনুভব করছিল, অস্বস্তি হচ্ছিল। তুমি আজকাল বড় কথা বলতে শিখেছ। মালিনীর চোখ দুটি স্নিগ্ধ সরল অথচ কত যেন কৃতজ্ঞের মতন দেখালো। মালিনী বলল, আমি কিছুই বলি না হেমদি, আপনি রাগ করবেন ভেবে কিছু বলি না। কত কথা বলতে ইচ্ছে করে। একটা কথা বলবো? এবার কলকাতা থেকে এসে আপনি কেমন একটু হয়ে গেছেন। কেমন? হৈমন্তী মুখ টিপে হাসল। আগে আমার মনে হতো আপনি আমাদের এখানে বেশি দিন থাকবেন না, চলে যাবেন। এখন মনে হয় আপনি থাকবেন। হৈমন্তী বুঝতে পারল না মালিনীর এ ধারণা কি করে হলো। এমনকি সে স্পষ্ট বুঝতে পারল না মালিনীর আগের কথার সঙ্গে পরের কথার সম্পর্ক কী। হৈমন্তী বলল, কলকাতা থেকে এসে আমি কি হয়েছি তাই বলো। মালিনী যেন কি বলবে বুঝতে পারল না। ভাবতে ভাবতে হঠাৎ একমুখ হাসি নিয়ে বলল, আপনি আরও ভালো হয়েছেন। আগে আপনাকে আমার ভয় ভয় করত, এখন তেমন করে না। হৈমন্তী অন্যমনস্কভাবে বলল, কেন? বারে, আপনি যে আমাকে ভালোবাসেন। হৈমন্তী মালিনীর চোখের দিকে তাকালো। রাত্রে বিছানায় শুয়ে হৈমন্তী ভাবছিল, কলকাতা থেকে ফিরে আসার পর সকলেই তার পরিবর্তন দেখছে।
এই পরিবর্তন যে স্পষ্ট কি তা তারা জানে না। হৈমন্তী জানে এই পরিবর্তনের অনেকটা তার ইচ্ছাকৃত। কখনো কখনো জোর করে সে কিছু প্রমাণ করতে চায়। হয়তো দেওয়ালির সময় গগন এলে হৈমন্তীকে আরও কিছু করতে হতো, তাতে ইতর বিশেষ তারতম্য কি ঘটত সে জানে না। দেওয়ালির সময় গগন আসতে পারল না। মার শরীর খারাপ হয়েছিল, জ্বর জ্বালা। মামার শরীরও ইদানিং তেমন ভালো যায় না। দুজনেরই বয়স হয়ে গেছে। দুশ্চিন্তা উদ্বেগ এমনিতেই থাকে, অসুখ বিসুখ করলে ভাবনা বাড়ে। গগন আসতে পারেনি, লিখেছে ক্রিসমাসের সময় আসবে। এই সময়টা আরও ভালো হবে বেড়াবার পক্ষে। গগন এখানে ঠিক যে বেড়াতেই আসছে তা নয়, মার তরফ থেকে সে কিছু বোঝাপড়া সারতে আসছে সুরেশ্বরের সঙ্গে। এই বোঝাপড়া যে কি হতে পারে হৈমন্তী তা অনুমান করতে পারে, কিন্তু মাকে সে এসব কথা বলতে চায়নি, বলেনি। বলে লাভ হতো না। মা ভাবত হেম বরাবর যা করেছে এখনও তাই করতে চাইছে। নিজের ভালো মন্দ সংসারের উদ্বেগ দুশ্চিন্তার কথা না ভেবে নিজের জেদ আর ঝোঁক নিয়ে পড়ে আছে। তা কিন্তু নয়, হৈমন্তী বরাবর জেদ ধরে কিছু করেনি। আজ 7-8 কি তারও বেশি এতগুলো বছর জেদ ধরে বসে থাকা যায় না। জেদের কথা এটা নয়। সুরেশ্বরকে সুখী করার সব রকম চেষ্টা বরং। সুরেশ্বরের স্বাদ পূরণ করতে, তাকে তৃপ্ত করতে, তার প্রতি হেমের ভালোবাসার জন্য যা করার সে করেছে। তার অপেক্ষা যদি অকারণ হতো, অর্থহীন হতো, তবে সে এই অপেক্ষা করতে পারত না। গুরুডিয়ায় এসে হৈমন্তী বুঝতে পেরেছে সুরেশ্বর তাকে অকারণে অপেক্ষা করিয়েছে। সুরেশ্বর এখন পূর্বের দুর্বলতা থেকে মুক্ত, কিন্তু সে দুর্বলতা না থাকলে সুরেশ্বর কোন অধিকারে তাকে এখানে টেনে আনল? কলকাতায় গিয়ে হৈমন্তী তার মন স্থির করে ফেলেছিল সুরেশ্বরের আশ্রম সে এখনই ছেড়ে আসবে না। মা বা মামার কাছে সে দেখাতে চায় না হৈমন্তীর এতদিনের বিশ্বাস ও প্রেম ব্যর্থ হয়েছে। তাছাড়া সুরেশ্বরের সঙ্গে তার মর্যাদার প্রতিদ্বন্দ্বিতায় সে হেরে যেতে চায় না। সে উপকৃত এবং কৃতজ্ঞ শুধুমাত্র এই বোধেই সে সুরেশ্বরকে কিছু প্রাপ্য দিচ্ছে, এ যেন সুরেশ্বর অনুভব করতে পারে। হৈমন্তী মনে মনে ভেবে নিয়েছিল তার এই দীর্ঘ অপেক্ষা, বিশ্বাস ও ভালোবাসার মূল্য যেমন সুরেশ্বরের কাছে নেই, তেমনি সুরেশ্বরের অন্ধ সেবার কোনো মূল্য তার কাছে থাকতে পারে না। এই সেবা, দয়া, ধর্ম, পুণ্য যাই হোক, তার জন্য সুরেশ্বরের যত দুর্বলতাই থাক হৈমন্তীর থাকবে না। সুরেশ্বরের এই অতীব দুর্বল স্থানে হৈমন্তীর পরম অবহেলা ও উপেক্ষা থাকবে। গুরুডিয়ায় ফিরে এসে হৈমন্তী তার বিমর্ষ ভাব আর প্রকাশ করছে না, যেন তার বিমর্ষতার কোনো কারণ থাকতে পারে না। সে নিষ্পৃহ, আশ্রম তার কিছু নয়, তার বিন্দুমাত্র উৎসাহ নেই আশ্রমে। রোগী এলে দেখবে, তার কাজ হাসপাতালেই শেষ, তার বাইরে নয়। এই মনোভাব তার ভালো লাগছিল। নিজের নিঃসঙ্গতার মধ্যে সে ডুবে থাকবে না। হয়তো হৈমন্তী তাও স্থির করে নিয়েছিল, 1-2 নিজস্ব সঙ্গীও তার প্রয়োজন। অন্ধ হাসপাতালের কাজের বাধা ধরার সময় বলে এতদিন কিছু ছিল না, থাকা সম্ভবও নয়। তবু ওরই মধ্যে মোটামুটি যে সময়টা ছিল সেটা সকালের দিকে বেলা পর্যন্ত। দেহাত, গাঁ, গ্রাম, আশেপাশের 25-30 মাইল এলাকা থেকে একে একে রোগী এসে জুটতে জুটতে বেলা হয়ে যেত। সকালের প্রথম বাসটা গুরুডিয়ায় আসে 7টা নাগাদ। তারপর যেটা আসে সেটা এসে পৌঁছতে 10:30, কোনো দিন 11টা। যেমন করেই আসুক, যাতেই আসুক, যারা চোখ দেখাতে আসতো তারা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে এসে পৌঁছতে পারত না, হেরফের ঘটত। হাটের দিন ইদানিং যেরকম অবস্থা দাঁড়িয়েছিল তাতে দুপুরেও রুগী আসতো। দুপুরের পরও হাটের পথেই যেন কাজটা সেরে যেত। শীত পড়ে যাওয়ায় নানান রকম অসুবিধে হচ্ছিল। সকালের বাসে বড় কেউ এসে পৌঁছতে পারত। বাসের ভরসায় যারা বসে থাকতো তাদের আসতে বড় বেলা হয়ে যেত। অন্য যারা গরুর গাড়িতে কিংবা লাট্ঠা থেকে হেঁটে আসতো তারাও সব একে একে আসছে, যার যেমন সুবিধে। শীতের বেলা দেখতে দেখতে দুপুর হয়ে আসতো। তার উপর মোটামুটি কাণ্ডজ্ঞান সম্পন্ন রোগী হলেও একটা কথা ছিল, এক একটি রোগীর পিছনে হৈমন্তীকে যে সময় ব্যয় করতে হতো তাতে কলকাতার হাসপাতালে 3টে রোগীর চোখ দেখা হয়ে যায়। দেহাতের মানুষ যত সরল তত বোকা
আর অসম্ভব ভীতু। চোখের ওপর আলো ফেলার আগেই তাদের কি আতঙ্ক। সাধারণত হাসপাতালের কাজ সেরে ফিরতে হৈমন্তীর দুপুর হয়ে যেত। হাটের দিন দুপুরটাও তার হাসপাতালে কাটাতে হতো। এক আধ দিন এমন হয়েছে দুপুরের পর হৈমন্তী ফিরেছে, হঠাৎ হাট ফেরত গরুর গাড়ি করে কেউ এলো, ঠিক যেমন করে হাটের পর তারা বেচা কেনার পয়সা নিয়ে স্টেশনের দোকানে সওদা করতে যায়। স্বভাবত এইসব কারণে হৈমন্তীর নানান রকম অসুবিধে হতে লাগলো। স্নান, খাওয়া, বিশ্রামের মোটামুটি একটা নিয়ম সে মানতে পারছিল না, অথচ দীর্ঘদিন সে এই অভ্যাস পালন করে আসছে। অসুখের পর থেকে এই ধরনের কোনো কোনো নিয়মে সে অভ্যস্ত হয়ে উঠেছিল এবং এই বিষয়ে তার কিছু মানসিক দুর্বলতাও জন্মে গিয়েছিল। একদিন দুপুরের পর আর একদিন হাটবারে বিকেল করে দুই রোগী আসায় সে ফিরিয়ে দিল, দেখল না। তারপর যুগলবাবুকে বলে দিল সকাল 8টা থেকে 12টার মধ্যে আর হাটবারের দিন 1টা পর্যন্ত যেসব রোগী আসবে শুধু তাদেরই দেখবে হৈমন্তী। এটাই হাসপাতালের নির্দিষ্ট সময়, সকলকেই এই নিয়ম মানতে হবে। যুগলবাবু যেন সকলকেই তা বুঝিয়ে দেন। কথাটা সুরেশ্বরের কানে গেল। এর আগে রোগী ফিরিয়ে দেবার সংবাদও তার কানে গিয়েছিল। সুরেশ্বর হয়তো বিরক্ত হয়নি, কিন্তু কেন যেন ক্ষুণ্ণ হয়েছিল। তার মনে হয়েছিল বিষয়টা নিয়ে হৈমন্তীর সঙ্গে তার কয়েকটা কথা হওয়া দরকার। আগে সন্ধ্যের দিকে হৈমন্তী প্রায় রোজই তার ওখানে আসত, গল্প টল্প করত। আস্তে আস্তে আসা যাওয়া হৈমন্তী কমিয়ে দিয়েছিল। কিছুকাল ধরে সে বড় একটা আর আসছিল না। পুজোর পর কলকাতা থেকে ফিরে এসে সে 2-4 বার এসেছে, কিন্তু ইদানিং একেবারেই নয়। সকালে কোনোদিন হাসপাতাল ঘরে, কোনোদিন রোগীদের ঘরের দিকে সুরেশ্বরের সঙ্গে হৈমন্তীর দেখা হয়েছে। অন্ধ আশ্রমের নতুন কাজকর্ম নিয়ে সুরেশ্বর নিজেও খুব ব্যস্ত। আশ্রমের মধ্যে মাঠে ঘাটে দেখা হয়ে গেলেও তেমন কোনো কথাবার্তা দুজনের মধ্যে হয়নি। হৈমন্তীর সুবিধে অসুবিধের কথা কিছু বলেনি হৈমন্তী। সুরেশ্বর কথাটা বলার জন্য হৈমন্তীকে ডেকে পাঠাতে পারত, কিন্তু সুরেশ্বরের যে ধরনের স্বভাব তাতে এ ধরনের কথাবার্তা বলার জন্য হৈমন্তীকে ডেকে পাঠানো তার উচিত মনে হলো না। তাছাড়া হৈমন্তীর ঘরের দিকে সে বড় একটা যায়নি কখনো, মাঝে মাঝে তারও যাওয়া উচিত। সেদিন সন্ধেবেলা সুরেশ্বর হৈমন্তীর ঘরের কাছে এসে দাঁড়ালো। হৈমন্তীর ঘরের দরজায় পর্দা ঝুলছে, আলো জ্বলছে ভেতরে, রেডিওতে গান হচ্ছিল, মৃদু সুরে পুরুষালী গলায় কেউ গান গাইছে। কৃষ্ণপক্ষ, অঘ্রাণের শেষ, বাইরে বেশ শীত। সুরেশ্বর সামান্য সময় নীরবে দাঁড়িয়ে থাকলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে গানটি শুনছিল। এই গান তার বহু শ্রুত, কথাগুলি এখনো মনে আছে, সুরও হয়তো ভুলে যায়নি সুরেশ্বর। শুনতে বড় ভালো লাগছিল সুরেশ্বরের। গান শেষ হলে সুরেশ্বর ডাকল, হেম। ঘরের মধ্যে মালিনী ছিল। সুরেশ্বরের গলাপে তাড়াতাড়ি দরজায় এসে পর্দা সরালো। মালিনী যেন অবাক, সামান্য অপ্রস্তুত। সুরেশ্বরকে ভিতরে আসতে বলতে পারল না মালিনী, শুধু পর্দাটা আরও তুলে ধরল। সুরেশ্বর ঘরে ঢুকল। হৈমন্তী বিছানার ওপর উঠে বসেছে। পায়ের দিকে একটা হালকা কম্বল ছিল, পাট ভাঙা, বোঝাই যায় পায়ের ওপর টেনে নিয়ে শুয়ে বা বসেছিল। বিছানা থেকে নেমে পড়ল হৈমন্তী। মালিনী বিব্রতভাবে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে চলে গেল। জানলার দিকে চেয়ারের কাছে এগিয়ে যেতে যেতে সুরেশ্বর বলল, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানের শেষটুকু শুনছিলাম। হৈমন্তীর বেশ পাশে সামান্য অবিন্যস্ত ভাব, গায়ের আঁচলটা ঢিলে ঢালা, তার ওপর ছোট হালকা শাল জড়ানো, কোমরের কাছে আঁচলের কাপড় অনেকটা ঝুলে আছে। কুচি দিয়ে শাড়ি না পরার জন্য সামনে কোনো কোঁচ ছিল না, একেবারে সাধারণভাবে ঘরোয়া করে শাড়ি পরা, মাথায় উঁচু করে খোপা বাঁধা। হৈমন্তীর চোখ, মুখ, মাথার চুল শুকনো ও লালচে দেখাচ্ছিল। নিজের অবিন্যস্ত ভাবটা শুধরে নিয়ে হৈমন্তী রেডিও বন্ধ করে দিতে গেল। সুরেশ্বর বাধা দিল, বলল, থাক না, গানটা শুনি। হৈমন্তী রেডিওর সামনে দাঁড়িয়ে, সুরেশ্বর জানলার কাছে চেয়ারটিতে বসেছে। বসে অল্প অস্বস্তি বোধ করে হাত বাড়িয়ে জানলার বন্ধ পাট খানিকটা খুলে দিল। বাইরের ঠান্ডা বাতাস ও শীত এলো দমকা। রেডিওতে গান হচ্ছিল, আমার মাঝে তোমার লীলা হবে। সুরেশ্বর এভাবে আসবে আচমকা হৈমন্তী ভাবেনি। খুব কম
আঙুলে গুনেই বলা যায় হয়তো সুরেশ্বর কদিন তার ঘরের বারান্দায় বা ঘরে পা দিয়েছে। এভাবে হুট করে এসে পড়ে হৈমন্তীকে যে খানিকটা বিব্রত করেছে সন্দেহ নেই। হৈমন্তীর শরীর ভালো নেই, বিছানায় পায়ের ওপর কম্বল দিয়ে শুয়েছিল, বইও পড়ছিল না আজ। মালিনী বসেছিল, তার সঙ্গে গল্প করছিল। হঠাৎ সুরেশ্বর এখানে কেন, কতক্ষণ বাইরে এসে দাঁড়িয়ে আছে, এত মন দিয়ে গান শোনারই বা কি হলো তার? হৈমন্তী সুরেশ্বরকে মনোযোগ দিয়ে লক্ষ্য করল। সুরেশ্বর এক মনে গান শুনছে। শীত এমন কিছু কম নয়, তবু সুরেশ্বরের গায়ে হাত কাটা ছোট একটা ফতুয়া ধরনের গরম জামা ছাড়া পশমের কিছু নেই। পায়ের চটিটাও দরজার কাছে খুলে এসে খালি পায়ে বসে আছে। হৈমন্তী আরও কয়েক মুহূর্ত রেডিওর পাশে দাঁড়িয়ে থেকে পাশের টুলটার ওপর বসল। মালিনী সেখানে নিত্য বসে, তার ঠান্ডা লাগছিল। বিছানা ছেড়ে নিচে নেমে আসায় পায়ের পাতা কনকন করছিল। গান শেষ হলো, কি একটা অন্য জিনিস শুরু হতেই রেডিওটা বন্ধ করে দিল হৈমন্তী। সুরেশ্বর যেন খুবই পরিতৃপ্ত হয়েছে, মুখ জুড়ে স্মিত হাসি। গানের থেকেই একটা কলি আবৃত্তি করল, আনন্দময় তোমারে সংসার, আমার কিছু আর বাকি না রবে। হৈমন্তী সুরেশ্বরের মুখের দিকে তাকালো, চোখ লক্ষ্য করল। সুরেশ্বর বলল, এ একটা ভালো ব্যবস্থা করেছ, মাঝে মাঝে তোমার এখানে এসে গান শুনে যাব। এক সময় সুরেশ্বরের সঙ্গীত প্রীতি ছিল, নিজেও সে একটু আধটু চর্চা যে না করেছে এমন নয়। হৈমন্তীর এসব অজানা ছিল না, কিন্তু এখনও যে সুরেশ্বরের সঙ্গীত প্রীতি আছে হৈমন্তীর তা জানা ছিল না। মালিনীর কাছে অবশ্য শুনেছে সুরেশ্বরকে নাকি আপন মনে অনুচ্চ কণ্ঠে গান গাইতে কখনো কখনো শোনা যায়। তেমন ভাগ্য, সে গান শোনার ভাগ্য হৈমন্তীর এখানে এসে পর্যন্ত যদিও হয়নি। হৈমন্তী মনে মনে কেমন উপহাস বোধ করল। অন্ধ আশ্রমের প্রতিষ্ঠাতা সুরেশ মহারাজ, বিজলীবাবু বেশ বলেন। হৈমন্তীর হাসি পায়। সাধারণ গানের ভক্ত, এ যেন কেমন কথা। সুরেশ্বর এবার বলল, বাইরে দাঁড়িয়ে আগের গানটা শোনার সময় আমার মনে হলো এখনও যেন সুরটা মোটামুটি মনে আছে বলে সুরেশ্বর দু মুহূর্ত থেমে যেন অত্যন্ত সারল্যে এবং খুশিতে মৃদু সুরে গাইল, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। গেয়ে থেমে গেল। হৈমন্তী অতিমাত্রায় বিস্মিত হল, অপলকে তাকিয়ে থাকলো মানুষটির দিকে। গলা যেমনই হোক, সুরের ভুলচুক যাই ঘটুক, তবু ওই মানুষ এখনো গান গাইতে পারল। লোকমুখে শুনলে বিশ্বাস হতো না, কানে শুনেও যেন হৈমন্তীর বিশ্বাস হচ্ছিল না। সুরেশ্বর একসময় এসব গান যে গাইত হৈমন্তী জানে। স্মৃতির মধ্যে ক্ষণিকের জন্য সুরেশ্বরের সেই পুরনো চেহারাটি ফুটে উঠে আবার মিলিয়ে গেল। সুরেশ্বর বলল, এই গানটা আমার মারও খুব পছন্দ ছিল, তবু মার অহংকার কোনোদিন ঘোচেনি। হৈমন্তী গায়ের শাল আর একটু ঘন করে নিল। সুরেশ্বর হৈমন্তীর ঘর দেখতে লাগলো। ইদানিং আসা হয়নি ঘরে। বিছানার ওপর মোটা কভার, ছোট টেবিলে লেসের কাজ করা ঢাকনা, নতুন বাতি, জানালায় পর্দা, একপাশে আলনা, বইপত্র সাজানো রয়েছে অন্য পাশে, কিছু বা একধারে পড়ে আছে। দেখতে দেখতে সুরেশ্বর বলল, তোমার এই ঘরটায় কুলোচ্ছে না, না হেম? হৈমন্তী প্রথমে কোনো জবাব দিল না, পরে বলল, হয়ে যাচ্ছে বলে কাশল। তার কাশির শব্দ কানে লাগে। অসুবিধে হচ্ছে না? তেমন কিছু নয়। হৈমন্তীর চোখ মুখের দিকে তাকিয়ে তাকিয়ে সুরেশ্বর এবার বলল, তোমার শরীর খারাপ, গলা ভার ভার লাগছে। নতুন শীত, ঠান্ডা লেগেছিল। জ্বর হয়েছিল? অল্প, ছেড়ে গেছে। হৈমন্তীর বলার ধরন দেখে মনে হচ্ছিল সে খুব নির্লিপ্ত, নিরুত্তাপ। হৈমন্তীর চোখ মুখ লক্ষ্য করতে করতে সুরেশ্বর বলল, তোমার মুখটাও এখনো ফুলে রয়েছে, এভাবে জড়সড় হয়ে আছো কেন? শীত করছে? হৈমন্তীর শীত করছিল। পায়ের পাতা দুটো কনকনে ঠান্ডা হয়ে গিয়ে গা শিরশির করছে। ওষুধপত্র কিছু খেয়েছ? সুরেশ্বর জিজ্ঞেস করল। মাথা নোয়ালো হৈমন্তী, খেয়েছে। তার শরীর অসুস্থ এটা যেন সুরেশ্বরের অনেক দেরিতে চোখে পড়েছে। মনে মনে হৈমন্তী বিরক্ত বোধ করল কেমন।
বিছানায় ছিলে, বিছানাতেই গিয়ে বসো না। সুরেশ্বর বলল, থাক, তোমার শরীর খারাপ আমায় তত কেউ বলেনি। বলার মতন কিছু না। সুরেশ্বর যেন অন্যমনস্ক হলো সামান্য। পরে বলল, এখানকার শীত সওয়া নেই তোমার, গোড়ায় ঠান্ডা ফান্ডা লাগবে, সইয়ে নিতে হবে ধীরে ধীরে। এমন সময় মালিনী এলো, 2 কাপ চা নিয়ে এসেছে। এটা তার নিজের বুদ্ধিতে ঠিক নয়। খানিকটা আগে হৈমন্তী তাকে চায়ের কথা বলেছিল, সুরেশ্বর আসার আগেই। সাধারণত এ সময় একবার ওরা চা খায়। তাছাড়া হৈমন্তীর গলা অল্প ব্যথা ব্যথা করছিল, মাথাও সামান্য ধরে আছে। সুরেশ্বর চায়ের কাপ হাতে নিয়ে হেসে মালিনীকে বলল, খাতির নাকি? মালিনী সংকুচিত হলো, বলল, হেমদি আগেই চা খেতে চেয়েছিলেন। ও, তা রোজ বুঝি গান বাজনা শোনা হচ্ছে? মালিনী নিচু মুখে সামান্য মাথা হেলালো। হেমের শরীর খারাপ, আমায় বলনি তো। মালিনী চুপ। হেমদি সম্পর্কে 2-1টা কথা আগে সে সুরেশ্বরকে বলতো। হেমদি জানতে পেরে খুব অসন্তুষ্ট হয়েছিল। হেমদির সর্দি জ্বরের কথাটা অবশ্য সে একবার ভেবেছিল সুরেশ্বরকে বলবে, তারপর আর তার বলা হয়ে ওঠেনি। জ্বর ছেড়ে গিয়েছিল বলেই বোধহয়। হৈমন্তীর হাতে চায়ের কাপ দিয়ে মালিনী চলে গেল আস্তে আস্তে। চা খেতে খেতে সুরেশ্বর আবার হৈমন্তীকে বিছানায় গিয়ে বসতে বলল। হৈমন্তী উঠল না। এক সময় দিনের পর দিন সুরেশ্বরের চোখের সামনে সে বিছানায় বসে থেকেছে। সুরেশ্বর তার মাথার কাছে কখনো কখনো বালিশের পাশে বিছানায় বসে থেকেছে। আজ হৈমন্তীর সে বয়স নেই, সেই অবস্থাও না। সুরেশ্বর এবার কথাটা তুলল। হেম, তোমার সঙ্গে একটা আলোচনা করতে এলাম, কিন্তু তুমি ওভাবে বসে থাকলে বলি কি করে? তোমার এই কম্বলটা এনে দেব? সমস্ত ব্যাপারে সুরেশ্বরের এই নম্র মধুর শিষ্ট কথাবার্তা ও আচরণ একসময় হৈমন্তীর পছন্দ হতো, এখন নয়। এখন মনে হয় এ এক ধরনের কৃত্রিমতা, মানুষকে মোহিত করার, বশ করার কৌশল। হৈমন্তী সন্দিগ্ধ হল। হঠাৎ সুরেশ্বরের এখানে আসা, এসে খুশি মনে গান শোনা, গান শুনে নিজেও কৌতুক করে একটু গান গাওয়া, তারপর ক্রমে ক্রমে অবস্থাটা সইয়ে নিয়ে বলা, হেম, তোমার সঙ্গে একটা ব্যাপারে আলোচনা করতে এলাম। এর অর্থটা কি? কিসের আলোচনা? হৈমন্তী নিতান্ত বাধ্য হয়ে বিছানার ধারে গিয়ে বসল। বসে কোলের ওপর দিয়ে কম্বলটা পায়ে চাপা দিল। সুরেশ্বর বলল, শুনলাম তুমি হাসপাতালে চোখ দেখানোর একটা বাঁধাবাঁধি সময় করে দিয়েছ। হৈমন্তী তাকালো, স্থির চোখ রেখে সুরেশ্বরের মুখভাব দেখল। তাহলে এই হাসপাতালের ব্যাপার নিয়ে কথা বলতে এসেছে? জানতাম তুমি আসবে, মনে মনে ভাবল হৈমন্তী। কৈফিয়ত চাইতে আসবে। হ্যাঁ, সময় বেঁধে দিয়েছি, হৈমন্তী বলল। সুরেশ্বর শান্তভাবেই বলল, তোমার যে খুব অসুবিধে হচ্ছিল তা বুঝতেই পারছি, কিন্তু আমি বলছিলাম ওদের কথা ভেবে অন্য কিছু করা যায় না। সুরেশ্বর এমনভাবে বলল যেন মতামত চাইছে, কিন্তু হৈমন্তী জানে মতামত নিতে সুরেশ্বর আসেনি, তার মতামত ব্যক্ত করতে এসেছে। না, আর কিছু করা যায় না, হৈমন্তী শক্ত হয়ে বলল। মনে মনে সে ঠিক করে নিয়েছে, সে যা স্থির করেছে তার জন্য শেষ পর্যন্ত শক্ত থাকবে। সুরেশ্বর জোর গলায় কিছু বলল না, শান্ত গলায় হৈমন্তীকে যেন বোঝাচ্ছে, নরম গলায় প্রায় অনুরোধ করার মতন বলল, আমি জানি হেম, ওদের সময় জ্ঞানটা কম, কিন্তু তুমি তো জানোই কিভাবে সব আসে, কত দূর দূর থেকে, নানা ঝঞ্ঝাট করে আসা, গাড়ি টাড়ি পায় না ঠিক মতন। হৈমন্তী বিরক্ত হলো। কি বলতে চায় সুরেশ্বর? সারাটা দিন ওই রোগী নিয়ে তাকে থাকতে হবে নাকি? হৈমন্তী বলল, হাসপাতালের একটা নিয়ম থাকে। থাকে, তবে সেসব হলো শহরের হাসপাতাল। তুমি এটাকে সেভাবে ধরছো কেন? কিভাবে ধরব? তর্কের কথা না হেম, আমি ওদের অসুবিধের কথা তোমায় জানাচ্ছি শুধু। তুমি যদি নিয়ম ঠিক করে দেওয়ার আগে আমায় একবার জানাতে। না জানি অন্যায় হয়েছে, হৈমন্তী বিরক্ত গলায় বলল, কিন্তু আমার পক্ষে হাসপাতালটাকে মেঠাই মন্ডার দোকান করে রাখা সম্ভব না। সুরেশ্বরের কপালে কয়েকটা রেখা ফুটে উঠল। তুমি কি আমাদের হাসপাতালটাকে শহরের হাসপাতাল করে তুলতে চাও? আমি কিছুই চাই না, সব জিনিসের একটা নিয়ম থাকা দরকার।
আমি তোমার রোগীদের চাকর নই যে যখন তারা ডাকবে আমায় ছুটতে হবে। আমার স্নান, খাওয়া দাওয়া, বিশ্রামের একটা সময় রাখা দরকার। হৈমন্তী উত্তেজিত হয়ে উঠেছিল। সুরেশ্বর এবার কেমন ক্ষুব্ধ হলো। বলল, কত দূর থেকে সেদিন দুজন এসেছিল, তুমি তাদের ফিরিয়ে দিয়েছ। নিজের সামান্য অসুবিধে করেও কি তুমি তাদের দেখতে পারতে না? হৈমন্তীর আর সহ্য হলো না। প্রচণ্ড বিদ্বেষ ও ঘৃণার সঙ্গে বলল, না, পারতাম না। শীতের বেলা, আমি 1:30-2টোর সময় স্নান করে ভাত খেতে বসি। তারপরও তোমার রোগীরা যদি আসে, আমার পক্ষে দেখা সম্ভব নয়। তোমার রোগীরাই শুধু মানুষ নয়, আমিও মানুষ। সুরেশ্বর কেমন যেন বিস্মিত হলো। এমন রূঢ়, নির্মম, নির্দয় প্রত্যুত্তর সে যেন আশা করেনি। বলল, হেম, আমি কি তোমায় তোমার যে অসাধ্যতা করতে বলেছি? আমি শুধু বলতে এসেছিলাম, তোমার অসুবিধের কথা আমায় যদি জানাতে। তোমায় জানাবার হলে জানাতাম। সুরেশ্বর অবাক হলো। হাসপাতালের ব্যাপারে আমায় তুমি জানাবে না? না, হাসপাতালের রোগীদের আমি কখন দেখি, কি করে দেখি, কেন দেখি না, এসব তোমাকে জানানোর কোনো দরকার আমি মনে করি না। আমি ডাক্তার, আমার অধিকার যদি তুমি না মানো তবে রোগী দেখা বন্ধ করে দেব। সুরেশ্বর স্তব্ধ, নির্বাক হয়ে বসে থাকল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 9ম পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।